যে উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এটা আমেরিকানদেরকে খুব উৎসাহিত করছে। আমেরিকা একসময় আমেরিকা ছিল, লেখা ছিল হোয়াইট হাউসে আমেরিকা ফর অল, এটা এখন ভোতা হয়ে গেছে গা। এই স্লোগান এখন আমেরিকানরা আর খায় না। আমেরিকা ফর অলের দরকার নেই, তারা ভাবতেছে আমেরিকা ফর আমেরিকানস। ঠিক আছে, তো এই জন্য ইমিগ্রেন্টরা মানে তো এখন প্রমাদ গুনতেছে, তারা মানে চিন্তার ভাঁজ তাদের কপালে এখন। তো সেই ক্ষেত্রে বাঙালিদের তো একটা প্রভাব পড়লেও পড়তে পারে, পড়ে নেই, তার সাথে বেশি প্রভাব ইন্ডিয়ানদের পড়বে। অন্তত একটা সেশন 5 বছরের জন্য বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে আমাদের যাওয়া উচিত। এই সময়কালীন, এই 5 বছর সময়কালীন এমন একটা পার্লামেন্ট থাকবে যে পার্লামেন্টে এই তরুণদের আধিক্য থাকবে, ছাত্রদের আধিক্য থাকবে, সুশীল সমাজের আধিক্য থাকবে। মোট কথা, যেরকম এমপি মন্ত্রী এদেশের মানুষ আশা করে, যে চরিত্রের যে এই লোকগুলোর এখানে এই পার্লামেন্টে যাওয়ার তাদের পথ প্রশস্ত করবে, এরকম একটা সরকার তাদেরকে ব্যাকিং করবে, করে এই পার্লামেন্টে তাদেরকে অবদান রাখার সুযোগ করে দিবে। এবং এমন একটা বিপ্লবী এবং এমন একটা কমান্ড কাউন্সিল থাকবে, মন্ত্রিপরিষদ থাকবে, এমন একটা অ্যাডভাইজারি কমিটি থাকবে যেখানে বাংলাদেশের স্বীকৃত, নন্দিত, জনদরদি, গণমুখী এবং মানুষ পলিটিক্যাল আপনার ব্যক্তিরা, অ্যাডভাইজার বা মন্ত্রী যেটাই বলুন না কেন সেখানে হবে, এবং প্রেসিডেন্টকে সহযোগিতা করবে, যার মধ্য দিয়ে এই সরকারটা এমন একটা প্র্যাকটিস তৈরি করবে, এমন একটা উদাহরণ তৈরি করবে যে উদাহরণটা ন্যাশনাল চার্টারের আওতায়, একটা ন্যাশনাল চার্টার তৈরি হবে, সেই ন্যাশনাল চার্টারের প্র্যাকটিস করবে 5 বছর যাবৎ। এই সরকারটা প্রেসিডেন্টের নেতৃত্বে যে সরকারটা থাকবে, যে পার্লামেন্টটা থাকবে, এরা জাতীয়ভাবে এমন একটা নজির তৈরি করে দিয়ে যাবে, পরবর্তীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে দলীয় রাজনীতির ভিত্তিতে যে সরকারটা আসবে তারা যাতে এটাকে টেনে নিয়ে যেতে পারে, তারা যাতে এটাকে ফলো করতে পারবে। এখন আপনি এই সংস্কারের পরে যে নির্বাচনটা হবে, এইটা সুযোগটা পাবে না মানুষ, রাজনৈতিক দলগুলোও পাবে না। রাজনৈতিক দলগুলোকে আপনি তারা চেক অ্যান্ড ব্যালেন্সের আওতায় আমরা আনতে পারতেছেন না, তাদেরকে আপনি এমবার্গোর মধ্যে ফেলাইতে পারতেছেন না। তারা যখন অভ্যস্ত হয়ে যাবে 5 বছরে যে পার্লামেন্টের কীভাবে আমাদেরকে অবদান রাখতে হবে, পার্লামেন্ট প্রসিডিংসে আমাদের কীভাবে ভূমিকা নিতে হবে, রাজনৈতিক দলগুলোর কাজ কী, জুডিশিয়ারির কাজ কী, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কী, আমলাদের কাজ কী, এই কাজগুলো প্র্যাকটিস করার এবং ধাতস্থ হওয়ার ওই ন্যাশনাল চার্টারের আওতায়, যে একটা ন্যাশনাল চার্টার হবে সমন্বিত বা ঐক্যমতের ভিত্তিতে, আওতায় প্র্যাকটিস করা এবং ধাতস্থ হওয়ার একটা সময় লাগবে। সেই সময় হচ্ছে এই 5 বছর। এবং এই 5 বছর যদি রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, তাহলে সবাই যেটাকে বলবে একটা ফরমেটিভ ফেজ, মানে তাহলে সবাই সেই কাজটা করতে অভ্যস্ত হবে। অভ্যস্ত হওয়ার পরে তার পরবর্তীতে 5 বছর এর পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে দলীয় সরকার যদি তখন আসে, তখন ওই দলীয় সরকারটা এখন এই 5 বছরের যে প্র্যাকটিসটা হইতো ন্যাশনাল চার্টারের আওতায়, সেটা তারা বহন করবে, সেই লিগাসিটা বহন করবে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং বা ইচ্ছেতে আরও ভালো কিছু করবে। সোজা কথা, একটা উদাহরণ থাকতে হবে। আমাদের কাছে এখন কোনো উদাহরণ নেই ভালো কাজের এবং ভালো পলিসির, কোনো উদাহরণ তো আমাদের কাছে নেই। এমনি সবাই বড় বড় কথা বলে ঠিকই, কিন্তু এটা কাজ করে দেখানোর কোনো উদাহরণ তো আমরা দেখতেছি না। এই 5 বছরে, যে 5 বছরে পার্লামেন্ট প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মধ্য দিয়ে প্র্যাকটিস হবে, দেখেন এই 5 বছরে পার্লামেন্টে অসংখ্য আপনার ইয়াং এমপি থাকবে। এরা পার্লামেন্টে ডিবেটে অংশগ্রহণ করবে, পার্লামেন্ট প্রসিডিংস বুঝবে, রাজনৈতিক দল কি সেটা বুঝবে, মানুষের সাথে মিশতে পারবে, মানুষের ইচ্ছা অনিচ্ছা বুঝবে। এগুলো বোঝার বিষয় আছে,
প্র্যাকটিস করার বিষয় আছে, সেটা থাকার পরে এই যেটা অন্তর্বর্তীকালীন সরকার করার কথা আর কি, এখন তো সময় পাইছি 1.5 বছর, কিন্তু সেটা যদি 5 বছর হয় সেটা কিন্তু নির্বাচিত হইতে হবে। নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত যেটাকে অনেকে আবার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বলতে চায়, জাতীয় সরকার, জাতীয় সরকার, আপনি এটাকে জাতীয় সরকার বলতে পারেন, এটাকে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বলতে পারেন, এটাকে প্রেসিডেন্ট সিস্টেম বলতে পারেন, আপনি যেই নামে বলেন, আমি বিক্ষিপ্তভাবে কথাগুলো বললাম, যেই নামে বলেন না কেন 5টা বছর এমন একটা সরকার থাকা উচিত যে সরকার পরবর্তীতে যারা আসবে তারা দেখবে যে রাষ্ট্র পরিচালনা কীভাবে করতে হয় এটা একটা নমুনা রেখে যাবেন এরা, এটা একটা পদ্ধতি রেখে যাবেন এরা, এটা একটা সিস্টেম রেখে যাবেন এরা, এটার একটা মানে পার্লামেন্ট একটা উদাহরণ হয়ে থাকবে, জুডিশিয়ার একটা উদাহরণ হয়ে থাকবে, তারপরে বিচার বিভাগ একটা উদাহরণ হয়ে থাকবে, পাবলিক সার্ভিস কমিশন একটা উদাহরণ হয়ে থাকবে। এখন আমরা কমিটি করে করে গেলেন, কিন্তু এদের প্র্যাকটিসগুলো আমরা দেখতে পাবো না। মনে করি এই সরকার কী করবে, এই সরকার কী করবে, কতগুলো কমিশন করবে, করে সংস্কার করে চলে যাবে। তো সংস্কারের পরে ওটাতে প্র্যাকটিস করতে হবে, তো এই প্র্যাকটিসটা করার জন্য ওই 5 বছরে যদি এইটা করানো যায়, ন্যাশনাল চার্টার তৈরি করে দিয়ে, তাহলে হয়তো বা জাতি উপকৃত হতে পারে। আদারওয়াইজ যে লাউ সে কদু, যে মানে একটা গোজামিল দেওয়া হবে। মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকাতে ফের নিষেধাজ্ঞা ট্রাম্প সরকারের। ট্রাম্প সরকার তো খুব জনপ্রিয় সরকার, তো আপনার কাছে অজনপ্রিয় লাগতে পারে, তার দেশে সে জনপ্রিয়, সে তো খুব জাতীয়তাবাদী নেতা, সে তো যে তার স্লোগানগুলো তো মানুষকে খুব টানছে, তো আকৃষ্ট করছে। সে বলছে যে উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এটা আমেরিকানদেরকে খুব উৎসাহিত করছে। আমেরিকা, একসময় আমেরিকা ছিল, লেখা ছিল হোয়াইট হাউসে আমেরিকা ফর অল, এটা এখন ভোতা হয়ে গেছে গা। এই স্লোগান এখন আমেরিকানরা আর খায় না। আমেরিকা ফর অলের দরকার নেই, তারা ভাবতেছে আমেরিকা ফর আমেরিকানস, ঠিক আছে? তো এই জন্য ইমিগ্রেন্টরা মানে তো এখন প্রমাদ গুনতেছে, তারা মানে চিন্তার ভাঁজ তাদের কপালে এখন। তো সেক্ষেত্রে বাঙালিদের তো একটা প্রভাব পড়লেও পড়তে পারে, পড়ে নেই, তার সাথে বেশি প্রভাব ইন্ডিয়ানদের পড়বে। আমি জানি না কতটুকু এটা রাজনৈতিক স্লোগান, কতটুকু পারবে সে সরকার। তবে কিছু যে পারবে না তা না, কিন্তু যথেষ্টই পারবে। সেক্ষেত্রে তারা যদি সংকোচন করে, ইমিগ্রেশন পলিসি তারা সংশোধন করে, যদি তারা নিজস্বতার দিকে তারা মনোযোগ দেয়, সেক্ষেত্রে বাইরের ইমিগ্রেন্টটা ক্ষতিগ্রস্ত হবে, নিঃসন্দেহে এটা বলাই যায়। সেক্ষেত্রে আমাদের মুসলমানদের যে কথাটা আপনি বলছেন, প্রচুর তো ইমিগ্রেন্ট ওখানে, মুসলমান ইমিগ্রেন্ট আছে, তো তারা ওখানে আমার যেন মনে হচ্ছে পুরানো যারা ওখানে প্রতিষ্ঠিত এরা খুব ক্ষতিগ্রস্ত হবে না। এখানে যারা নতুন করে ইমিগ্রেন্ট হওয়ার চিন্তাভাবনা আছে, নতুন যারা অনেক স্বপ্ন দেখছে ওখানে আমেরিকা গিয়ে গাড়ি বাড়ি করবে, থাকবে, করবে, এদের জন্য অনেক হবে। মেক্সিকানদের জন্য অসুবিধা হবে। নতুন যারা প্রত্যাশী, ইমিগ্রেন্ট প্রত্যাশী, তাদের জন্য এটা তাদের জন্য একটা খারাপ সময় আসবে বলে। কিন্তু পুরানো যারা ওদের কালচারের সাথে, ওদের সোসাইটির সাথে মানে একাকার হয়ে গেছে, এদের খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার আসতে না আসতেই সৌদি আরব $600 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগে সৌদি আরবের লাভ কোথায়? দেখেন, সৌদি আরব তো এমন একটা দেশ, এটা তারা তো শক্তের ভক্ত, নরমের জম, ঠিক আছে? তারা সেখানে, সৌদি আরব তো শুধু ওখানে নয়, সৌদি আরব দেখেন না সাম্প্রতিক সময় তারা চীনের প্রতি ঝুঁকছে, লক্ষ্য করে থাকবেন। তারা তাদের দেশটাকে মানে ডাইভার্সিফাই করতে চায়, তাদের ইকোনমিকে ডাইভার্সিফাই করতে চায়, এমনকি তারা কালচারালি তারা ডাইভার্সিফাই পলিসি নিতে চায়। তারা ট্রেডিশনাল এবং সনাতনী যে দীর্ঘদিনের তাদের প্র্যাকটিস, সেটার থেকে তারা একটু উদার রাজনৈতিক আবহাওয়ার দিকে তারা অগ্রসর হচ্ছে। এটা সময়ের দাবি। এই সময়ের দাবির কারণে সেখানে দেখেন না এখন কনসার্ট হচ্ছে, সেখানে এখন সিনেমা হল হচ্ছে,
তো এটার অর্থ এই নয় আবার যে তারা রাতারাতি তার্কিশ হয়ে যাবে, রাতারাতি ইউরোপ হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, তা না। যেহেতু এখানে মক্কা মদিনা আছে, তারা আরও তাদের এই ট্রেডিশনাল পলিসি বা তাদের এই সনাতনী পলিসির থেকে তারা রাতারাতি দূরে সরে যাবে, এটাও ভাবার কোনো যুক্তি নেই। তবে সময়ের কারণে, দুনিয়ার সাথে তাল মেলানোর কারণে তারা কিছুটা তো কম্প্রোমাইজ অবশ্যই করবে, এবং এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো দেশ তার দেশের স্বার্থে এটা করতেই পারে। এটা নিয়ে মানে যারা সনাতনী বা যারা কট্টর মুসলিম বলেন বা মুসলমান বলেন, খুব একটা চিন্তিত হওয়ার তেমন কিছু আমি দেখছি বলে আমার মনে হয় না।